মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 27, 20 মরদেহ হস্তান্তর, হাসপাতালে ভর্তি 1.5 শতাধিক। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। দগ্ধ শরীরে ছোট্ট শিশুদের যন্ত্রণা আর আর্তনাতে ভারী বার্ন ইনস্টিটিউটের পরিবেশ, স্বজনদের আহাজারি, সান্ত্বনার ভাষা জানা নেই কারো। বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, চিকিৎসা সহায়তা সরকার। চরম অর্থকষ্টে চিকিৎসা চালাতে হিমশিম অবস্থা খাগড়াছড়িতে গণঅভ্যুত্থানে আহতদের, পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে ফেনী নিম্নাঞ্চল প্লাবিত, নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন, নতুন করে বন্যার শঙ্কায় স্থানীয়রা। ব্রহ্মপুত্র নদের উৎস মুখে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিদ্যুৎ উৎপাদনী লক্ষ্য, পানির হিস্সা নিয়ে বাংলাদেশ ভারতের গভীর উদ্বেগ। এবং আজ পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের মিশন বাংলাদেশের, কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 1.5 শতাধিক রোগী। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পাঠান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের মধ্যে 20 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফাহিম ইউসুফের রিপোর্ট। প্রতিদিনের মতো সেদিনও নিয়মিত ক্লাস করছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 1:06 কলেজ প্রাঙ্গণে হঠাৎই আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্তের এ ঘটনায় দগ্ধ হন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। এতে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে সশস্ত্র বাহিনী। নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। আহত শিক্ষার্থীদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসায় উত্তরার হাসপাতালগুলো থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা। নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ পেতে এখনও বিভিন্ন হাসপাতালে ঘুরছেন স্বজনরা। স্কুলটির আকাশ শাখার শিক্ষার্থী রাইসামনি ও আফিয়াকে খুঁজে পেতে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে দেখা যায় স্বজনদের আহাজারি। ওর নাম রাইসামনি, বিভাগ আকাশ, ঠিক আছে। ও যখন টিফিন করতেছিল ওই মুহূর্তে ওর ক্লাসরুমের ভিতরে বিমানটা আছড়ে পড়েছিল, ঠিক আছে। এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা ওর কোনো নিউজ পাই নাই। মধ্যরাতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হচ্ছে না এমন অভিযোগে বিক্ষোভ করে এক পর্যায়ে ক্যাম্পাসে ঢুকে অবস্থান কর্মসূচি পালন করে তারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় মধ্যরাত থেকে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সারা দেশ। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে কিনা, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন? মনা, আজকে সকাল থেকে কিন্তু স্কুল ক্যাম্পাসে আমরা দেখেছি যে এখানে কিন্তু শিক্ষার্থী থেকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ক্যাম্পাসে এসেছেন এবং এই হায়দার আলী যে বিল্ডিংটি রয়েছে, দোতলা যে বিল্ডিংটি রয়েছে, যেখানে হচ্ছে কালকে প্রশিক্ষণ বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছিল, এই ঘটনার আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাও কিন্তু আজকে এখানে এসেছেন এবং অনেকের সাথে কথা বলবো, যেটা জানা গেছে তারা প্রত্যেকে আসলে বারবারই যে কথাটি বারবার সামনে এনেছিলেন যে কালকের এই ঘটনাটি অবশ্যই অনেক বেশি মর্মান্তিক এবং এই ঘটনার সময় যারা এখানে ছিলেন তারা কিন্তু যখন এখানে পুরোপুরিভাবে ভবনটিতে আগুন ধরে এর পরপরই কিন্তু এবং বিমানটিতে যখন আগুন ধরে যায় তখন কিন্তু তারা এখানে যে বাচ্চাগুলো আসলে ভিতরে ছিলেন, এখানে যারা বের হয়ে আসছিলেন তাদের সবাইকে তারা এখানে থেকে প্রবেশ পথ থেকে বা একদম গেটের এখান থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে রিসিভ করে বারবার নিয়ে ছুটোছুটি করছেন এবং শিক্ষক শিক্ষিকারা যেটি বলছেন যে তারা কিন্তু এখানে ছিলেন এবং ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত কিন্তু তারা এখানে ছিলেন এবং তারা কিন্তু পুরোপুরিভাবে এখানে ছিলেন এবং তারা এখানে কিন্তু পুরোপুরিভাবে এদেরকে আসলে বাঁচানোর যে একটি তাগিদ থাকে সেটি কিন্তু তারা পুরোপুরি চেষ্টা করেছেন প্রতিটি জীবন বাঁচানোর জন্য এবং শিক্ষা
রয়েছে যাদের অভিভাবকরা তখন পর্যন্ত আসলে স্কুলে আসতে পারেনি, তো সেই বাচ্চাগুলো কিন্তু আসলে এখানে ছিল এমনটা কিন্তু শিক্ষকরা জানিয়েছেন এবং আজকে তৎপর রয়েছে। এবং তার এখানে পাশাপাশি যদি একটু বলি যে এখানে সকাল থেকে আমরা দেখেছি যে বিমান বাহিনী যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এখানে এখানে সেই প্রশিক্ষণ বিমান এখানে এবং সেই ধ্বংসাবশেষগুলো তারা এগুলো কালেক্ট করছেন, সংগ্রহ করে তারা আসলে নিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। তো মনা, আমি যদি বলি এখন পর্যন্ত এই ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি যদি বলি একদম শোকের ছায়া কিন্তু এখন এখানে বইছে, যেটি পুরো বাংলাদেশে বইছে। সবাই কিন্তু আসলে কান্নায় জর্জরিত, আমি জর্জরিত রয়েছে। তো মনে হয় এই ছিল আমার কাছে ক্যাম্পাস থেকে সর্বশেষ খবরাখবর। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালগুলোতে এখন হতাহতদের স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হতাহতদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F7 VGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে ওই ক্লাস 2টো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা সব দিক থেকে করতেছি। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। সকাল থেকে যখনই আমরা জানতে পেরেছি যে ফাইটার ব্লেড আমাদের মাইলস্টোনে ধ্বংস হয়েছে, সেখানে আমাদের মাইলস্টোন বিএনসি প্লাটুন আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। আবার ধ্বংস হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কাজে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্নিং ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছে। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, দগ্ধ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি 42 জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যারা উত্তরা মাইলস্টোন কলেজের সামনে চিকিৎসা নিয়েছেন, দুর্ঘটনা আহত হয়েছিলেন। তারা কিন্তু 42 জন এখানে চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকেরই অবস্থা কিন্তু অনেকটা জটিল এবং এখন পর্যন্ত এখানে 4 জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর মধ্যে 3 জনের অবস্থা
বেশি আশঙ্কাজনক বলে চিকিৎসকরা বলছেন। এবং কিছুক্ষণ আগে এখানে কথা বলেছিলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী যিনি ডক্টর সাইদুর রহমান। তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত গতকালকে রাতে আরও 8 জন এখানে মৃত্যুবরণ করেছে এবং গতকালকে শুরুতে অর্থাৎ রাত 10টার আগেই কিন্তু 2 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছিল এবং পরবর্তীতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট এখানে 10 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি এবং এখন পর্যন্ত মোট 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করছেন স্বাস্থ্য অধিদপ্তরের এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এবং এইসব মৃত্যুর ঘটনাগুলোই কিন্তু ঘটেছে প্রত্যেকেরই বেশিরভাগ পুড়ে যাবার কারণে এবং এর মধ্যে 25 জনই কিন্তু শিশু যারা মাইলস্টোন কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী এবং প্রত্যেকেরই বয়স 12 থেকে 14 বছরের মধ্যে এবং তারা ক্লাস 6 থেকে 7-এর মধ্যে কিন্তু এইসব শিক্ষার্থীদের অবস্থান। এবং এই হতাহতের ঘটনা এখন পর্যন্ত এখানকার পাশাপাশি সিএমএস হসপিটাল, উত্তরার আধুনিক হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই সংখ্যা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 78 জন। তবে এর বাইরেও কিন্তু বেসরকারি অসমর্থিত অনেক খবরে আমরা দেখতে পাচ্ছি সেটির সংখ্যা কিন্তু 100-র বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেসব পরিবার লাশ পায়নি তার সংখ্যা কিন্তু 8 জন এবং এখন পর্যন্ত 19 জনের পরিবারে লাশ হস্তান্তর করা হয়েছে এবং বাকি 7 জনের পরিবারে এখন কিন্তু লাশ হস্তান্তর করা যায়নি এবং 6 জনের মরদেহ এখন পর্যন্ত কোনোভাবে শনাক্ত করা যায়নি। তাদের মরদেহ শনাক্ত করতে নিখোঁজ পরিবারের এবং সেই সব মরদেহগুলো থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদেরকে লাশ শনাক্ত করে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। সোমবার দুপুর 1:15টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর AF-BGI প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট সহ হতাহত হয় বহু শিক্ষার্থী। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বিমান দুর্ঘটনার খবরে খাগড়াছড়ি থেকে ঢাকার পথে রওনা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় জনপ্রিয় ব্যক্তিত্ব সহ আরো কয়েকটি রাজনৈতিক দলও শোক জানিয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মাইলস্টোন কলেজের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে সরকার। আজ মঙ্গলবার দিনটিকে শোক দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকার গভীরভাবে শোকাভিভূত। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে। দর্শক, রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে জানাতে সিলেট ও ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি সিলেটে। খালেদ আহমেদ, শোক পালনে কি উদ্যোগ দেখছেন? মৌনা, দেখুন, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখানে তারা জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছেন। আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো বেজ ধারণ এবং আজকে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদ যেটি রয়েছে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং একই সাথে কিন্তু তিনি পুরো জেলায় এই ধরনের কর্মসূচি পালনের জন্য বলেছেন। এবং শুধু মসজিদ নয়, মন্দির, গির্জা সহ অন্যান্য ধর্মীয় সকল উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোতেও প্রার্থনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং চিঠি দিয়েছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলোও আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করছে। সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আমাকে জানিয়েছেন তারা আজ বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ যেটি রয়েছে সেখানে তারা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং উক্ত মিলাদ মাহফিলে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। অনুরূপভাবে সিলেট মহানগর বিএনপিও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন তারাও দলীয়ভাবে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। দোয়া অনুষ্ঠিত হবে বিভিন্ন উপজেলায় তাদের দলের পক্ষ থেকে। তো একই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সিলেটের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এবং কালো বেজ ধারণের মধ্য দিয়ে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় শোক পালন করছেন। তো সিলেটে রাষ্ট্রীয় শোক যেটি সেটি পালনের কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। আপনি জানাবেন ময়মনসিংহের রাষ্ট্রীয় শোক যেটি সেটি পালনের কর্মসূচি নিয়ে। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় কিন্তু সারা দেশের ন্যায় ময়মনসিংহেও রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি সকালে সরকারি, বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত করে টানানো হয়েছে এবং সকলেই কিন্তু এই ঘটনাটিকে ঘিরে মর্মাহত এবং এমন ঘটনা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। অর্থাৎ এছাড়াও রাজনৈতিক দলের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মিলাদ মাহফিল সহ কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং মসজিদ, মন্দির, গির্জায় কিন্তু বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমি এখন রয়েছে আনন্দমোহন কলেজে। আজকে কিন্তু সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আমি যদি একটু যুক্ত হতে চাই আনন্দমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমানুল্লাহ, জানতে চাই যে আপনাদের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে কিনা এবং এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমরা মাইলস্টোনের গতকাল আকস্মিক দুর্ঘটনায় খুবই মর্মাহত এবং সারা দেশ শোকার্ত মানুষ। আমরা সেটির সাথে গভীর সমবেদনা জানাই। নিহতদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের প্রতি দ্রুত যাতে তারা সুস্থ হয়ে ওঠে সেটি কামনা করি। এই প্রসঙ্গে আমাদের আজকে এইচএসসি পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা আমরা স্থগিত করেছি এবং এখানে ইন্টারনাল যত পরীক্ষা আছে সব কিছু আমরা স্থগিত করেছি। আমরা শোক পালন করছি আমাদের জাতীয়ভাবে যেটি যে শোক দিবসে আমাদের ওই পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং
বাদ জোহর আমাদের মসজিদে দোয়া, বিশেষ দোয়া হবে। ওই সবকিছু আমাদের এই অবস্থায় আছে। সকলেই কিন্তু শোকাহত। তিনি বলছিলেন যে তাদের সকল ধরনের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিশেষ মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমরা দেখেছি এই শোক দিবসটি কিন্তু পালন করা হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার দিবাগত রাত 2:30টার দিকে দুই উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে প্রচারিত দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই সঙ্গে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আহতদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়। মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে এসব জানানো হয়। বলা হয়, নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে এবং যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। দেখছেন সংবাদ সকাল। চট্টগ্রামে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 11:30টার দিকে নগরের চকবাজার থানা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ছাত্রদলের অভিযোগ, থানায় আটক থাকা ছাত্রলীগ নেতা আরিফকে জামাত শিবির নেতারা ছাড়িয়ে আনতে গেলে তাদের বাধা দেয় ছাত্রদল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে ছাত্র শিবিরের দাবি, আটক আরিফকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয় আর তাকে ছাড়াতে থানায় উপস্থিত হলেই এই সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নাটোরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সোমবার রাত 9:30টার দিকে জেলার সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের চক কালিয়াকাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটি পরবর্তীতে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গেল রোববার রাত থেকে নদীর পানি আবারও দ্রুত গতিতে বাড়তে শুরু করে। এতে একাধিক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। এর আগে একইভাবে ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গেল 8 জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থানে ভাঙন দেখা দেয়। তার মধ্যে 6টি ভাঙন স্থানে মেরামত কাজ শেষ হয়েছে, 28টি স্থানে কাজ চলমান রয়েছে। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া অনেক শিক্ষার্থী এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। পারিবারিক অর্থকষ্টের কারণে দীর্ঘ সময় ধরে চিকিৎসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মিলছে না পর্যাপ্ত সরকারি সহায়তা। খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু দত্তের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা।
খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে 16 জুলাই জেলায় প্রথম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পরবর্তীতে আন্দোলনের তীব্রতা বেড়ে সরকার পতনের এক দফা দাবিতে গেলে 4 আগস্ট শিক্ষার্থীরা শাপলা চত্বর এলাকায় অবস্থান নিতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয় 25 শিক্ষার্থী। সে সময় আন্দোলনে আহত হওয়া আবুল হাসনাত এখনো ভালোভাবে হাঁটতে পারেন না, আর বাম হাতের ক্ষত নিয়ে জীবনযাপন করছেন আহত মারুফ হোসেনও। জুলাই সনদটা একটু দিলে ভালো হইতো, যারা আহত হয়েছে নিহত পরিবারকে যে এটা একটু সম্মাননা দেওয়ার জন্য আর কি। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিশেষ গুন্ডারা আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের এখানে বেশ কয়েকজন আহত হয়। আমি সহ আমাদের এখানে আহত হয়েছে প্রায় 8 থেকে 10 জনের মতো। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই বিষয়টা, ওনারা আমাদের থেকে দরখাস্ত নিয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর মধ্যে 2-3জনকে অনুদান দিয়েছে, বাকিরা কেউ এখনো অনুদান পায় নাই। জাতীয় পঙ্গু হসপিটালে প্রায় 2-3 মাস মতো ভর্তি ছিলাম এবং ওখানে চিকিৎসা নিয়েছি। এখনো ওখানে আমার আসা যাওয়া করতে হয়। সরকার থেকে আমাকে ওইভাবে সহায়তা করা হয় নাই, তারা সেবা আমাদের খবরও নেয় নাই। জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা থেকে ছাত্ররা রাজপথে নেমে রক্ত ঝরালেও সেই ত্যাগ বৃথা যাওয়ার পথে। পতিত সরকারের বিচার না হওয়া সহ আন্দোলনকারীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ এই ছাত্র প্রতিনিধির। জুলাই থেকে জুলাই ফিরে এসেছি আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিলাম। 1400 শহীদ, হাজার হাজার ভাই আহত হলো, অঙ্গহানি হলো, কিন্তু আমাদের সেই রক্ত প্রায় বৃথা যাওয়ার পথে। কোনো রক্তেরই বিচার হলো না এখন পর্যন্ত। মানুষ দুয়ারে দুয়ারে ঘুরছে, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। এদিকে আহতদের সরকারি সুযোগ সুবিধার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। যারা আহত রয়েছে তাদের বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন, তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো চালুর জন্য, সেগুলোর বিষয়ে আমরা নিয়ে কাজ করছি। দ্রুত জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের যথাযথ সম্মান দেয়া হবে, এমন প্রত্যাশা আহত পরিবার সহ সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, গোপালগঞ্জে 2 উপদেষ্টার আজ কি কি কর্মসূচি রয়েছে? জি, যেমনটি বলছিলাম, আসলে এখানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে 2 জন উপদেষ্টা উপস্থিত আছেন এবং উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান, যিনি পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন, এবং একই সাথে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম তিনি উপস্থিত আছেন। এখানে মূলত গোপালগঞ্জে আপনারা জানেন যে গত 16 জুলাই যখন এখানে এনসিপির কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং একটু যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি, অর্থাৎ যে কারাগারটি রয়েছে গোপালগঞ্জ জেলা কারাগার, সেই জেলা কারাগারে পরিদর্শনে এসেছেন উপদেষ্টা, এবং একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন, সেই সাথে জেল কারা অধিদপ্তরের মহাপরিচালক তিনি উপস্থিত আছেন। এখানে যে অবস্থায় সেখানে তারা প্রথমে কারাগার পরিদর্শন করবেন। কারাগার পরিদর্শনের পরপরই কিন্তু জেলা পরিষদের যে ভবনটি রয়েছে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা সেটি পর্যবেক্ষণ সাথে কথা বলবেন বলেও আমরা জেনেছি। তো সবকিছু মিলিয়ে গোপালগঞ্জের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক আছে। এখন এখানকার যে কারফিউ ছিল সেই কারফিউ কিন্তু শিথিল অবস্থায় রয়েছে। 3 দিন ধরে এখানে কারফিউ ছিল, যেন কোনো ধরনের কোনো অপ্রীতি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে 4 জন নিহত হওয়ার ঘটনা রয়েছে। সেই ঘটনার পরপরই কিন্তু এখানে সংঘর্ষকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী 4টি মামলা করেছে, এবং সেই 4টি মামলায় কিন্তু কয়েক হাজার এখানে আসামি রয়েছে, এবং সেই আসামির প্রেক্ষিতে কিন্তু এখানে তো আসলে এখন পর্যন্ত সেটি হচ্ছে কারাগারটি পরিদর্শন করা হচ্ছে, এবং কারাগারটি পরিদর্শন শেষেই জেলা প্রশাসকের কার্যালয় সেখানে বৈঠক হবে, এবং সর্বসাধারণের সাথে এখানকার যে ব্যক্তিরা রয়েছেন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, এবং এরপরে এখানকার পরিস্থিতি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো জানবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।
নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশাদ। দেখছেন সংবাদ সকাল। ভারতের আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদের উৎস তিব্বতের ইয়াংলুং সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের মালভূমিতে এই প্রকল্পের উদ্বোধন করেন। এর নির্মাণ কাজ সম্পন্ন হলে 3 গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যাবে এটি এবং 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। তবে নয়াদিল্লির দাবি বাংলাদেশ ও ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই উদ্যোগ। রায়হান কবির শুভ্রর রিপোর্ট। চীন, ভারত ও বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদ ব্রহ্মপুত্র। এবার এই নদের ওপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। তিব্বতের মালভূমিতে এই প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে আনুমানিক 30,000 কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যা বিশ্বের বৃহত্তম বাঁধ 3 গর্জেস ড্যামের তুলনায় 3 গুণ বেশি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতের এই মেগা প্রকল্পে মোট 5টি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে এবং এতে প্রায় 167 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত দেশটির অন্যান্য অংশে সরবরাহ করা হলেও তিব্বতের স্থানীয় চাহিদাও এর মাধ্যমে পূরণ করা হবে বলেও জানানো হয়। তবে এই প্রকল্প ভারত ও বাংলাদেশের নিচু অঞ্চলের কোটি মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি, হুমকির মুখে পড়বে পানি ও খাদ্য নিরাপত্তা। প্রকল্প নিয়ে গেল জানুয়ারিতে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল মোদী সরকার। নয়াদিল্লির দাবি, এই বাঁধটিকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করতে পারে বেইজিং। তাছাড়া এর মাধ্যমে চীন ইচ্ছাকৃতভাবে বন্যা বা খরার সৃষ্টি করতে পারে বলে জানানো হয়। তবে প্রকল্পটি নিয়ে বৈজ্ঞানিকভাবে সুপরিকল্পিত মূল্যায়ন করা হয়েছে এবং এটি ভাটির দেশগুলোর পরিবেশ, ভূপ্রকৃতি কিংবা পানির অধিকার ক্ষতিগ্রস্ত করবে না বলে আশাবাদ ব্যক্ত করে শি প্রশাসন। উল্টো প্রকল্পটি দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সহায়ক হবে বলেই দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।